নাদ দা কসমিক সাউন্ডের স্টুডিওতে এই মুহূর্তে বর্ণ ভুক্কার। কেমন লাগছে? খুবই ভালো লাগছে। আমার কিন্তু দারুণ এক্সাইটিং লাগছে এই মুহূর্তে, কারণ কি আমি এখানে দুটো পিঠে রয়েছে, ঠিক আছে? তো আমি স্পেশালি ওই গোলাপ পিঠেটা প্রথমবার এক্সপেরিমেন্ট করেছি, এবং মা আমাকে বলছে যে মানুষ যখন জীবনে প্রথম কিছু ট্রাই করে তখন ইজি জিনিস দিয়ে ট্রাই করে, মানে পিঠের মধ্যে সবচেয়ে ইজি নাকি মালপোয়া, কিন্তু আমি কখনো মালপোয়া ট্রাই করিনি, ঠিক আছে, মানে বানানোর জন্য আর কি। তো এইবার মা আমাকে বলছে যে তুই প্রথমে গোলাপ পিঠেটা নিলি, এটা কেমন হয় আমি জানি না, আর আরেকটা পিঠে অবশ্যই মা বানিয়েছে, মার ক্রেডিট, বিকজ আমার কিচেনের সবটাই তার হাতে আর কি। এই মুহূর্তে তুমি ভুলে যাও যে তুমি কোনো স্টুডিওতে বসে রয়েছো, তুমি একটা রেস্টুরেন্টে আছো, এবং আমাকে খুব সুন্দর করে একটা রিভিউ দাও, যে এবং অনেস্ট রিভিউ অফ কোর্স, যে এটা কেমন লাগছে তোমার। অবভিয়াসলি পিঠা আমার ওয়ান অফ দ্য ফেভারিট, এন্ড আমি ছোটবেলা থেকে খাই আমার নিজের মার হাতেই। তো তুমি পিঠে বানাতে পারো? এখনো বানাইনি, ট্রাই করিনি, বিকজ মা বানায় তো সবসময় পেয়ে যায়, তো বানানোর দরকার পড়েনি এখনো। আচ্ছা আচ্ছা। এটা গুড় দিয়ে ক্ষীর দিয়ে করা। হ্যাঁ, একদম দারুণ। এন্ড এটা কি? এটা গোলাপ পিঠা, তুমি খেয়ে বলো দেখি কেমন হয়েছে। আমি জানি না, ফার্স্ট টাইম আমি লাইফে এইসব ট্রাই করেছি। ভালো আছে। এটা অ্যাকচুয়ালি এক একজন এক এক শেপে বানায়। হ্যাঁ হ্যাঁ, এটা যেরকম রোজ শেপে আছে, আমার মা এগুলি গোল গোল বানায়, রাউন্ড বলের মতো এরকম, বাট খুব দারুণ, চিনির শিরার মধ্যে চোবানো। হ্যাঁ 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 হ্যাঁ, ভালো। থ্যাংক ইউ, আই লাভ ইট। তাহলে তুমি 10-এর মধ্যে কত রেটিং দিচ্ছ? 10-এর মধ্যে কখনো 10 দেওয়া যাবে না, বিকজ টেস্ট সবসময় চেয়ে বাড়তে থাকে, কোনো সময় এটা ফিনিশিং লাইন আসে না। তাহলে 10-এর মধ্যে 9.5। 9.5 মানে অনেকটা আর কি। আর ওই যে আমরা যেরকম ভাবে বলি না যে সবাইকে আপনারা এখানে এসে ট্রাই করবেন, ওইটা একটু তোমার ভাষায় শুনতে চাই, এই প্রথমবার তোমাকে সামনাসামনি দেখছি। আমি ভিডিওতে বাংলাও করি, হিন্দিও করি, যেটা তুমি তো আমি বাংলাতেই বলছি, ঠিক আছে? এই পিঠেগুলি তোমরা আগরতলার কোথাও পাবে কিনা আমি জানি না, বাট এখানে তোমরা নিশ্চয়ই পেয়ে যাবে, তো নিশ্চয়ই এসে ট্রাই করো এন্ড কমেন্টে জানাও কিরকম লেগেছে। আচ্ছা, এই যে ডক্টর তিস্তা সাহা, ডক্টরটা তো মানে সবাই জানেই না হয়তো, বিকজ তুমি এই প্রফেশনটা সম্পর্কে খুব বেশি আলোচনা করো না খোলামেলা তোমার ভিডিওর মধ্যে। আর এই যে বর্ণ ভুক্কার হয়ে ওঠার জার্নিটা, এইটা একটু শুনতে চাই প্রথমে, যে কিভাবে এই শুরুটা হলো। আমি বাই প্রফেশন তো ডেন্টিস্ট। আচ্ছা, তো অনেকে ডক্টর বলে ভাবে আমি এমবিবিএস নাকি, তো আমি ক্লিয়ার করে দিই আমি ডেন্টিস্ট। ওকে। এন্ড আমি প্রফেশন বলতে যখন কোভিড শুরু হয়েছে, কোভিড এর মাঝখানে, তখন এর আগে থেকে আমি কলেজ লাইফ থেকে ইনস্টাগ্রাম ইউজ করতাম, আমার ওল্ড একটা অ্যাকাউন্ট আছে অলরেডি। তো ওখানের মধ্যে আমার নিজের লাইফস্টাইল, আর্ট এসব আমি পোস্ট করতাম। তারপরে আমি আগরতলায় এসে, এটা মোটামুটি কবেকার কথা? কলেজ লাইফে লাইক 2017, আচ্ছা 16 এরকম তখন। তো যখন পাস আউট হওয়ার পর যখন বাড়িতে এসে পড়ি, তখন ইনস্টাগ্রাম তো স্ক্রোল করি, তখন দেখতাম অনেক খাবার দাবার খুব ভালো লাগে দেখতে, বাইরের খাবার, দিল্লির, মুম্বাইয়ের, ব্যাঙ্গালোরে এটা পাওয়া যায়, বাইরে থাইল্যান্ডে এটা পাওয়া যায়, ভালো কথা, বাট ত্রিপুরা কিছু পাওয়া যাচ্ছে না, দেখতেই পাচ্ছি না। আমাদের ত্রিপুরাতে কি কি আছে, কিছু নেই, কোনো আপডেট নেই। তো লাইক আমি ভাবছিলাম যে কিছু একটা, তাহলে আমি একটা পেজ খুলতে পারি যেখানে শুধু ত্রিপুরার খাবার থাকবে, আমি যেখানে থাকি কি খাই, কিরকম ঘরে খাওয়া দাওয়া হয়। তো আর তারপর যখন কোভিড শুরু হয়, তখন ঘরে বসে কি করব, তারপর আমি আর আমার পার্টনার প্ল্যান করলাম যে আমরা একটা ইনস্টাগ্রামে পেজ করব। এই পেজটা শুধু আমার একার না, আমার পার্টনারও আছে, ঠিক আছে? তো আমরা দুজন মিলে তখন ওই কোভিড, পার্টনার বলতে বিজনেস পার্টনার না লাইফ পার্টনার? দুটোই। আচ্ছা, কিন্তু পার্টনারকে কিন্তু কখনো অন ক্যামেরা দেখা যায় না, এই দেখার সুযোগ তোমার ভিউয়ার্সরা সবাই যদি অন ক্যামেরা এসে পড়ে তাহলে ব্যাকে তো থাকতে লাগবে কাউকে না। আচ্ছা, কিন্তু ব্যাকগ্রাউন্ডের টিমকেও কিন্তু মাঝে মাঝে সামনে আনা দরকার। সামনে আসলে তাহলে হবে না, বিকজ দে আর ক্যামেরা শাই। আচ্ছা আচ্ছা, ওকে, দ্যাটস ওয়াই। তো সবাই সবাই প্রায়োরিটি, মানে নিজের পার্সোনাল লাইফ সবকিছু ম্যাটার করে, দ্যাটস ওয়াই। তো ওই তখন থেকে শুরু হয়, কন্টিনিউ 4 ইয়ার্স হলো চলছে এখন। এই জার্নিটা বেসিক্যালি কি কোভিড এর সময়টা থেকে বেশি মাথার মধ্যে চলছিল নাকি কখন এটা শুরু হয়েছে? এটা মানে ওই টাইমটাই ভাবছিলাম যে হ্যাঁ কিছু একটা করব, তো এখনই কোভিড আসলো, লকডাউন হলো, বাস তখন থেকে আমি ফার্স্ট আমি পোস্ট শুরু করেছি ম্যাগি থেকে। আচ্ছা, ম্যাগি থেকে? ঘরে থেকে ম্যাগি আসলে তৈরি করা যায়? করা যায়। আচ্ছা, গরম জল নাও, জাস্ট ম্যাগিটা চুবিয়ে দাও, হয়ে যায়। গরম জল করতেও তো 2 মিনিটের বেশি সময় লেগে যায়। গরম জলটা ম্যাগির মধ্যে প্রসেসে আসে না তো, ম্যাগিটা বয়েল হওয়াটা প্রসেস বলছে, ওরা তো বলেনি তোমার গরম ম্যাগি যতক্ষণ হবে, তুমি ম্যাগিটা যখন জলে ডুবাচ্ছ তখন থেকে কাউন্টডাউন শুরু। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এই যে তোমার যে জার্নিটা,
তোমার এই যে ডেন্টিস্ট বা পড়াশোনার যে ব্যাপারটা, এই একাডেমিক ক্যারিয়ারটা যদি আমাদের রিভিউয়ার্সদেরকে একটু জানাও, তোমার পড়াশোনা কোথায়, স্কুলিং কোথায়? স্কুলিং তুলসীবতী স্কুলে, বাও। আর আমার ডেন্টিস্টে যেটা আমি পড়েছি ভুবনেশ্বর থেকে পড়েছি আমি। ভুবনেশ্বর থেকে, আচ্ছা। তো স্কুলের কোনো মেমরি? স্কুলের মেমোরিজ লাইক আমি খুব ফান এডিক্টেড ছিলাম, খুব মজা করতাম, ফ্রেন্ডসের সাথে ঘুরতাম, টিউশনে যেতাম, টিউশন থেকে 1 ঘন্টা আগে বেরিয়ে যেতাম বা 1 ঘন্টা পরে যেতাম, এরকম ঘোরাঘুরি মজা মস্তি ছিল। স্কুল টাইম এরকম আছে, আমার মনে আছে একটু আমি লাইক একটু দাদাগিরি পছন্দ করতাম। তো লাইক কেউ যদি আমাকে এসে তুই তাই করে কথা বলতো তখন আমার খুব খারাপ লাগতো, তখন আমিও সে যেই বাবা আমাকে যে রিপ্লাই দিত আমি সেই রিপ্লাই দিতাম। আচ্ছা। তো একবার আমি ক্লাস 6 এ পড়ি, প্রচন্ড 6 এ পড়ি, তো আমরা খেলছিলাম, তো একটা সিনিয়র এসে বলে এ তোরা ওই যে স্কিপিং করছিলাম, তো এসে বলে তোদের এটা দে। ক্লাস 9 এর না 10 এর সিনিয়র বলে না আমি তো খেলছি, আমরা দেবো না, এখন পরে নিও যখন আমরা খেলে সারবো। বলে না দিতে লাগবে, আমরা সিনিয়র দিতেই লাগবে। আচ্ছা। তা আমি বললাম দেবো না। ঠিক আছে, বলে তোর নাম কি বল, তোর নামে কমপ্লেন করবো। তখন আমি আমার একটা উল্টা পাল্টা নাম বলে দিয়েছিলাম, আমি আসল নাম বলিনি। অ্যান্ড লিটারেলি আফটার লেজার মানে রিসেসের পরে ওরা ক্লাসে ক্লাসে খুঁজছিল ওই নামে কে। আচ্ছা। আরো 2-3 জন মেয়েকে নিয়ে সাথে নিয়ে এসে, তো আই ওয়াজ লাইক ধ্যাট। দেখ আমি তখন মিডলে বেঞ্চে বলছিলাম একটা ক্লাসে 70-80 জন খুঁজে কোথায় পাবে, ইম্পসিবল খুঁজে পাওয়ার, ফেস তো এত মনে রাখা পসিবল না। কি এক নাম বলেছিল মাথায় এসেছিল, তখন আমি ভাবলাম যে ভালো হয়েছে আসল নামটা বলিনি, নাহলে তো ক্লাসে গিয়ে কেউ না কেউ বলে দেবে যে ও ওই ক্লাসে আছে ওই ক্লাসে আছে। তখন ভালোই মজা ছিল এরকম সিনিয়রের সাথে পাঙ্গা। তো এই যে তোমার এখন বর্ন বুকার হয়ে যাওয়ার পর কি আর স্কুলে ভিজিট করেছো? ওই তো তোমার লাইক এখন সরস্বতী পূজা হোক বা কোনো কিছু যদি এরকম পূজা পারে তখন তোমার যে আগের ধরো জুনিয়র্সরা এখন যারা তোমাকে চেনে সোশ্যাল মিডিয়াতে বা ধরো তোমার টিচাররা, ওদের রিঅ্যাকশন কি? অ্যাকচুয়ালি টিচার সব চেঞ্জ হয়ে গেছে, কেউ নেই, মানে সবাই রিটায়ার্ড হয়ে গেছে, মানে স্কুলটা এখন চেঞ্জ হয়ে গেছে। আগে আমরা যেরকম স্কুলে পড়তাম স্কুলের স্ট্রাকচারই চেঞ্জ হয়ে গেছে, ওটাতে গেলে মনে হয় না নিজের স্কুল বলে, কারণ বিল্ডিং বাগারা হয়ে একদম চেঞ্জ হয়ে গেছে। আমাদের সময় আমরা টিনের ঘরেও পড়েছি, বেড়ার ঘরেও পড়েছি, সেকেন্ড ফ্লোরেও পড়েছি। তো এখন সে আগের মতো নেই। আর এখন এত বছর আগে পাস আউট না, এখন যদি যাই আই ডোন্ট নো, মাঝখানে এখন আর যায়নি বিকজ এটা গার্লস স্কুল, তো একা একা যেতেও ভালো লাগে না, আমার সব ফ্রেন্ডসরা থাকে বাইরে, যদি তারা আসতো তাহলে একসাথে যেতাম। বলে আমার স্কুল গ্রুপিং ও সব বাইরে বাইরে, আগরতলা তো কেউ নেই, দ্যাটস ওয়াই বেশি একটা যাওয়া হয়ই না তখন। আর কলেজের মধ্যে তোমার কোনো এরকম ঘটনা, মজাদার ইভেন্ট? কলেজে লাইক ইভেন্ট ইটস নট লাইক দ্যাট ইভেন্ট, কলেজে আমরাই ছিলাম টর্চারে বিকজ আমরা আউটসাইড স্টেটে ছিলাম। তো সামহাউ আমাদের একটা গ্রুপ ছিল, আমরা ত্রিপুরা থেকে 4 জন গেছিলাম, আমাদের বলতো ত্রিপুরা পার্টি, আমাদের ক্লাসের মানে স্টুডেন্টসরাও বলতো ত্রিপুরা, মানে আমাদের একটা নাম হয়ে গেছিল। ইটস নট এজ এ গুড ওয়ে, এজ এ একদম টিজ করার জন্য, একটা টিজ করতে করতে গুড ওয়েতে এটা সবার নামে মুখস্থ হয়ে গেছে। প্রফেসর ওরাও বলতো এই ত্রিপুরা পার্টি কাহা হ্যায়, इन लोगों में से किसी को बुलाओ, এরকম টাইপের। বা ত্রিপুরা পার্টি মানে একটা শেমিং এর মতো, শেমিং স্টার্টিং মনে হচ্ছিল, বাট এরপর একটা নাম হয়ে গেছে আমাদের গ্রুপের। আচ্ছা, থাকে না কলকাতা গ্রুপ, ওই স্টেটের গ্রুপ, আমাদের স্টেটের নাম হয়ে গেছে। আচ্ছা, স্টেট। एंड somehow some professor was asking त्रिपुरा कहाँ पे है, वो बांग्लादेश में है या साउथ में है। আচ্ছা, they didn't know। তখন কি উত্তর দিতে তাদেরকে? কিছু না, কারণ তখন মাথা নিচু করে রেখে দিতাম, কারণ উল্টা পাল্টা বললে কোশ্চেনে মার্ক কেটে দেবে। না আমি না মানে যতবারই ধরো বাইরে ট্রাভেল করতে যাই, এবার আমাদের ভাষার দরুন আমরা যখন ধরো কলকাতায় গিয়ে আমাদের মতন আমরা আগরতলায় যে লোকাল ভাষায় কথা বলি, যদি বলি জিজ্ঞেস করতে বাংলাদেশ থেকে এসেছি কিনা, এটা সবসময় চলতো। ঠিক আছে, তারপর ধরো বললাম যে না আমি বাংলাদেশ থেকে নয়, আমি অমুক জায়গাটা থেকে এসেছি। এবার তো তাদেরকে বোঝানোটা বড় দায়ের, মানে ওরা বুঝতেই পারছে না যে কোথায় ত্রিপুরা কোথায় আগরতলা। তখন বলতাম যে বোধহয় 9-10-এ ভালো করে জিওগ্রাফিটা পড়া হয়নি, মার্কসও বোধহয় ভালো আসেনি, সেই কারণে বোধহয় আজকে এই অবস্থা। অ্যাকচুয়ালি ত্রিপুরাকে অনেক সময় সাউথের যে তিরুপতি এটা নিয়ে কনফিউজড হয়, আর আগরতলাকে কলকাতায় একটা সামথিং আগরপাড়া বা কিছু একটা আছে, হ্যাঁ ওটা নিয়ে কনফিউশন। মানে ত্রিপুরা যে স্টেট এটা নিয়ে তার মাথায় আসে না, প্রথম ওইগুলি এসে পড়ে অটোমেটিক। আর নর্থ ইস্ট ভাবলেই ভাবে আসাম ছাড়া নর্থ ইস্ট আর কেউ নেই, গুয়াহাটি আসাম এটাই। অনেক সময় আসামের যে অনেক মানে আছে না, বলে তোমরা কি বাইরে নেপাল থেকে এসেছো কিনা, বিকজ অফ ফেশিয়াল এক্সপ্রেশন অনেক কিছু ম্যাটার করে। আস্তে আস্তে দিন বদলাচ্ছে, আস্তে আস্তে মানুষ চিন্তা হচ্ছে। এবং আমার মনে হয় যে তোমরা যবে থেকে নানা রকমের ব্লগ টক গুলো তৈরি করছো, তবে থেকে ত্রিপুরা রাজ্যের বিভিন্ন টুরিস্ট প্লেস গুলো কিন্তু ধীরে ধীরে প্রমোটেড হচ্ছে এবং সেগুলো কিন্তু ধীরে ধীরে সবাই লোকজন জানতে পারছে। এই যে ইনফ্লুয়েন্সার হয়ে যে একটা আলাদা একটা পাওয়া, এইটা কেমন লাগছে?
অবভিয়াসলি খুব ভালো লাগছে, বিকজ আমি ভেবেছিলাম যে আমি যখন পেজ শুরু করি আই ওয়াজ লাইক হ্যাঁ আমি আমার ত্রিপুরাকে রিপ্রেজেন্ট করব ওভারঅল ওয়ার্ল্ডে, এটা আমার প্ল্যান ছিল। তো আমি এটা করতে পারছি, কিছুটা আমি কিছু পার্সেন্ট আমি যাচ্ছি, হোপফুলি আরো বেশি করতে পারবো। ইটস লাইক যাতে জানে যে ত্রিপুরা এরকম আছে নর্থ ইস্টের মধ্যে, যদি তোমরা মেঘালয়ে যেতে পারো তাহলে ত্রিপুরায় আসতে পারো, ত্রিপুরার মধ্যে এরকম কিছু আছে। আমি চাই আমার ব্লগ ভিডিও দেখে মানুষ বুঝতে পারে যে হ্যাঁ এখানে এরকম টুরিস্ট প্লেস আছে, খাবার আছে, এগুলোর জন্য আমরা যাব। ওকে, বর্ন বুকার নামটা তোমার সঙ্গে কতটা জাস্টিফাই করে? খেতে পছন্দ করি, দ্যাটস ওয়াই আমি এরকম নাম রেখেছি। মানে এটা কি ইচ্ছে করে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে এরকম একটা নাম রাখা? অ্যাকচুয়ালি এখন আমার পেজের নাম, আমার অরিজিনাল নামও আছে, বনবুক্ষর আছে, দুটোই আছে। আমার পেজকে তিস্তা সাহা দিলেও সার্চ করা যায়, বনবুক্ষর বাই বনভুক্কর দিলেও সার্চ করা যায়। বাই বনভুক্কর ইজ দ্য লাইক যে আমি খেতে পছন্দ করি, নট লাইক ফর দ্য ইনস্টাগ্রাম পেজ এনিথিং। ছোটবেলা থেকে খেতে পছন্দ করি, খাওয়া দাওয়া আমার খুব শখিন। আমি নিজে কলেজে হোস্টেলে খাওয়া ভালো পেতাম না বলে ইন্ডাকশন নিয়ে আমি নিজে রান্না করতাম। আচ্ছা, আলু শুদ্ধ ভাত খাবো তবু ভালো করে খাবো, এরকম ছিল। তো দ্যাটস ওয়াই এরকম নাম হয়েছে। মানে বর্ন বুকার, আমি যবে থেকে বর্ন বুকারকে চিনি আর কি, তবে থেকে মানে বিভিন্ন খাওয়ার রিভিউর ভিডিও দিয়েই তোমার আত্মপ্রকাশ। এত খেয়ে এত সুন্দর ফিগার কিভাবে মেনটেন করছো? না, মাঝখানে হেলদি ছিলাম, আবার একটু ডাইটিং, একটু খাওয়া দাওয়া কন্ট্রোল, টাইমিং ঠিক করাতে অটোমেটিক হয়েছে। মানে আমাদের মনে হয় যে আমরা বাতাস খেলেও মোটা হয়ে যাচ্ছি সেই জায়গাতেও। মানে রাতের বেলা মানুষ যখন ঘুমোচ্ছে, আমি তোমার ভিডিও স্ক্রল করছি, রিল স্ক্রল করছি, মোমোগুলো দেখে দেখে ভীষণ জিভে জল চলে আসছে। তার মধ্যে কেউ একজন মজা করে লিখেছে যে ফ্রিতে মোমো কোথায় পাওয়া যায়, তুমি আবার তার নিচে সুন্দর করে কমেন্ট করলে বাড়িতে পাওয়া যায়। নিজের বাড়িতে পাবে, নিজের বাড়িতে পাবে, না হলে কোনো মানে কেউ যদি নিমন্ত্রণ করে খাওয়াতে চায় তাহলে পাবে, তো ফ্রিতে আর কোথায় পাবে? আমি তো সত্যি আনসার দিলাম, এটা তো কিছু করার নেই না। এই যে এই ধরনের কমেন্ট গুলো আসে কেমন লাগে? যে অনেক সময় তো বিভিন্ন বিভিন্ন কমেন্ট ভীষণ ইরিটেটও হয়ে যায়, মানে আমি ইগনোর করি, বিকজ দেখো মানুষের কাজ হচ্ছে কমেন্ট করা, কমেন্ট সেকশন দিয়েছে কমেন্ট করার জন্য, তো করুক না, ভালো, যার যার যত রকমের কথা বলার বলুক না, কিছু করার নেই। আমার যেটা মনে হয় যে হ্যাঁ রিপ্লাই দেওয়া দরকার, আমি ওটা রিপ্লাই দিই, ভালো হোক খারাপ হোক, তো আমি এটা রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। তো অনেক সময় না, ধরো আমরা যারাই ধরো সোশ্যাল মিডিয়াতে কিছু ভিডিও ছাড়ছি, আমাদের সবার একটা নিশ থাকে, কেউ ধরো ফুড নিয়ে কাজ করছে, কেউ ট্রাভেল নিয়ে কাজ করছে। তো তুমি যখন প্রথমে ফুড নিয়ে কাজ করছিলে, এখন আবার ট্রাভেলিং এর বিভিন্ন ট্যুরিস্ট প্লেস, বিভিন্ন ইভেন্টগুলো প্রমোট করছো, প্লাস বিভিন্ন ধরনের ব্র্যান্ড প্রমোশনের মধ্যেও তোমাকে দেখা যাচ্ছে। তো এই নিশটা নিয়ে কি বলবে, মানে কোনটাকে তোমার বেশি পছন্দ তার মধ্যে? অ্যাকচুয়ালি ফুড আমি স্টার্ট করেছি অবভিয়াসলি, ঠিক আছে, বাট আগরতলা অ্যান্ড ত্রিপুরা এত ছোট্ট একটা জায়গা না, এটার মধ্যে তোমার অটোমেটিক অফার আসতে থাকে যে তুমি আমার জন্য কাজ করো, তুমি আমার এই ব্র্যান্ডের জন্য কাজ করো। তো আমি যদি ওভারঅল যদি কাজ না করি, আমার একটা জায়গাতে আমি থেমে যাব। এখন যেরকম রিসেন্টলি আমি ট্যুরিজমের সাথে কাজ করেছি, যদি আমি ট্যুরিজমের সাথে কাজ না করতাম আমি এত বড় একটা স্কোপ পেতাম না হলে। অ্যান্ড ট্যুরিজম জায়গা সাথে সাথে সবকিছুর সাথে সাথে ফুড আছে, এভরিথিং এর সাথে ফুড আছে, ইনক্লুডেড আছে, ঠিক আছে। তো আমার মেন কাজ হচ্ছে, উদ্দেশ্য হচ্ছে ত্রিপুরাকে প্রমোট করা, আগরতলাকে প্রমোট করা। এখন এটা ফুড সাথে যদি আরো অনেক কিছু করা যায় সেটা আমি করছি, যেটা আমার মেন উদ্দেশ্যটা তো সফল হচ্ছে। ওকে, আর এই যে কন্টেন্ট নিয়ে যখন কাজ করছো, তখন ইনস্টাগ্রামের স্টোরি রিল এগুলো তো আমরা দেখছি যেগুলো বানাচ্ছ, এগুলোর বিহাইন্ড দ্য ক্যামেরা কি কোনো টিম রয়েছে, না কিভাবে এগুলোকে ম্যানেজ করছো? টিম না, আমার ফার্স্ট আমার পার্টনার ছিল, তো সামহাও বিজি থাকে, দ্যাটস আমার ব্রাদার আছে, নিজের ভাই, ওকে নিয়ে যাই। অ্যান্ড যখন আমার প্রফেশনাল কিছু লাগে, যে আমার প্রফেশনাল শুট লাগবে, তখন আমার ক্যামেরাম্যান আছে, এডিটর আছে, ওদের সাথে তখন কাজ করি। আর এমনিতে যা যা এডিট গুলো হয় এগুলো কি তুমি নিজেই করো? আমি নিজে করি। এত সুন্দর এডিট কিভাবে শিখলে? স্টার্টিং 4 বছর ধরে প্র্যাকটিস, দেখে দেখে অন্যদের রিল দেখে দেখে, অনেক আছে রিল দেয় যে এভাবে এডিট করতে লাগে, অন্যদের ভিডিও থেকে আমি শিখেছি, অন্যদের থেকে আমি শিখে শিখে এটা অ্যাপ্লাই করছি, ওটা করছি আমি। প্রথম দিকে দেখেছিলাম যে তুমি ধরো নিজে ফুড ব্লগ করতে যেতে, এবং তারপর ঘরে নিজেই বা রান্না শুরু করলে, মাঝে মাঝে তোমার মাকেও দেখতে পেতাম সেই ভিডিওগুলোর মধ্যে, এবং আমরা সেগুলোকে খুব এনজয় করতাম। এই যে একটা পরিবর্তন, এবং তোমার মাকেও তার সঙ্গে ইনভলভ করে নেওয়া, কেমন রিয়েকশন ছিল মায়ের? মা তো লাইক, আমার মা খুব রান্না করতে ভালো পায়, বোঝাই যায়, খুবই ভালো পায়। তো আই ওয়াজ লাইক, মার যে রান্নাগুলো এগুলি টেস্ট আমি কখনো পারবো না, ওকে, এই জন্য মাকে বলেছে মা তুমি রান্না করো, এটা আমি দেখাবো সবাইকে, তুমি যেভাবে করো, পাটা বোতার মধ্যে একদম পেস্ট করে এই করে সে করে। তো মা ওয়াজ হ্যাপি, বাট হ্যাট্রিক ইজ লাইক পরে বাসনগুলো সব মারে ধুতে লাগে, সবকিছু গোছাতে লাগে। তো মা বলছে প্লিজ আমাকে কয়েকদিন যন্ত্রণা দিস না, কয়েক মাস গ্যাপ দে, এমনি একটু বিজি ছিলাম আমি। মা বলে একটু গ্যাপ দে, আমার এমনি সবকিছু আমার করতে লাগে, তুই তো ভিডিও করে শুট করে চলে যাস, সব আমার করতে লাগে, জোগাড় থেকে শুরু করে সবকিছু। আমি বললাম আচ্ছা ঠিক আছে।
ম্যাক্সিমাম যারা ফুড ব্লগ করে আর কি, ওদের কদিন পরে দেখা যায় যে ওদের নিজস্ব একটা মানে রেস্টুরেন্ট ওপেন করা বা ক্যাফে ওপেন করা এরকম একটা ইসে হয়। তো আমরা তো দেখলাম যে ত্রিপুরাতে তুমি অনেক জায়গা থেকে গেছো, তো তোমারও কি এরকম কিছু ঠেলা ঠেলা নিয়ে বা রেস্টুরেন্ট একটা ক্যাফে একটা এরকম কিছু ওপেন করার ইচ্ছে রয়েছে? একদম না, বিকজ অনেক পরিশ্রম, হ্যাঁ। ঠিক আছে, অনেক হেডেক। এর থেকে বেটার আমি যাই, খাই, বাড়িতে এসে ঘুমাই, বেটার। মানে এত হেডেক না, একটা ফাইন্যান্সিয়াল একটা থাকে, একটা এক্সপেকটেশন থাকে, অনেক পরিশ্রম থাকে, ম্যান পাওয়ার থাকে, তো অনেক হেডেক থাকে। এর থেকে বেটার আমি যা করতেছি তাই ভালো। তো তোমাকে তো অনেকে ফলো করে, অনেকে তুমি তো অনেকে ইন্সপিরেশনও বটে। তোমার ইন্সপিরেশন কি বা তুমি কাকে ফলো করো? আমি যখন আমি মানে ইনস্টাগ্রামে ফুড ব্লগ, বাইরের কিছু ফুড ব্লগার আছে তাদের ফলো করি, লাইক ফুড লাইক দিল্লির অনেকে আছে ফুড ওয়ার্ক, দিল্লি ফুড ওয়ার্ক, আরো জিঙ্গিজেস্ট, অনেকে আছে ভালো ভালো বড় বড় ক্রিয়েটার। আমি সবাই খালি রিল দেখতাম যে সবাই গিয়ে গিয়ে স্ট্রিট ফুড। আমি স্টার্ট করছি প্রথম ঘরের বাইরে থেকে স্ট্রিট ফুড দিয়ে। প্রথমে তো ঘরের রান্না কয়েকটা ছোটখাটো, কোভিড যখন লকডাউন শেষ তখন বাইরের স্ট্রিট ফুড, লাইক 10 টাকার চানাচুর থেকে শুরু করে 10 টাকার ফুচকা, পরোটার তরকারি, এসব থেকে আমি স্টার্ট করি। বিকজ তখন আমার কাছে এটাই অ্যাফোর্ডেবল ছিল, কারণ সবসময় রেস্টুরেন্টে গিয়ে পসিবল না, বিকজ পকেটে টাকা থাকতে লাগবে, কেউ ফ্রিতে খাবার দেয় না। নিজের টাকা থেকে শুরু করেছে, নিজের টাকা দিয়ে এখনো খাই, এখনো যদি করি বাস। বাট বাই চান্স অনেক সময় কি হয় না, যদি সত্যি রিভিউ দিয়ে দিই তখন প্রবলেম হয়ে যায়। আচ্ছা। আজকাল আগরতলার মধ্যে এরকম সিচুয়েশন, যদি আমি সত্যি কথা বেশি বলতে যাই না যে এটা এরকম, পরে এসে কন্ট্যাক্ট এসে বলে তুমি এটা বলো ডিলিট করে দাও, তুমি এটা করবে না, এই না সে না, তো এটা একটা প্রবলেম হয়ে যায়। তো আগরতলার মধ্যে এখন রিয়েল রিভিউ দেওয়াটা একটু টাফ। আচ্ছা, তো মোটামুটি তোমার এখন কি মনে হয় যে সোশ্যাল মিডিয়ার মধ্যে এখন এই রিলের জামানাতে, শর্টসের জামানাতে, বিকজ আমরা তো আগে অনেক বড় বড় লেন্থের মুভি দেখতাম, এখন সেটা কমতে কমতে 1 মিনিট 3 মিনিট এসে দাঁড়িয়েছে, তো এই জায়গাটায় কতটা পরিবর্তন এসেছে ত্রিপুরাতে? ত্রিপুরাতে অ্যাকচুয়ালি সোশ্যাল মিডিয়া জিনিসটা অনেক আপডেট হয়েছে, বিকজ যখন আমি শুরু করি আই ওয়াজ দ্য ফার্স্ট ফুড ব্লগার, আর কেউ ছিল না ফুড ব্লগারের মধ্যে, মানে লাইক অফিসিয়ালি এরকম ফুড ব্লগই করবে, সবাই এরকম ছোটখাটো পেজ ছিল, ছোটখাটো সবকিছু মিলিয়ে করবে এই সেই। তো আমি কন্টিনিউ তো জার্নি করছি, তো আমি যতটুকু দেখলাম আমার জার্নির মধ্যে অনেকে পেজ খুলেছে, অনেকে কন্টিনিউ করছে। প্রথমে সবাই লাইফস্টাইল ছিল, লাইক নিজেরা নিজে ফটো পোস্ট এসব করতো, তারপর দেখলো আরে আমার তো ফটো পোস্ট ভিডিও চলছে, চলো আমিও ব্লগার হয়ে যাই, আমিও খাওয়া দাওয়া শুরু করি দেওয়া উইথ সবাই, তারপর খাওয়া দাওয়া পোস্ট দেওয়া শুরু করে, কিছু কিছু আস্তে আস্তে চলতে থাকে, কারণ একটা তো প্যাটার্ন দেখে নিচ্ছে আমার থেকে, শিখছে, ইন্সপায়ার হচ্ছে, তারপরে ওরাও সেম প্যাটার্নটা ইউজ করছে, তো মানুষে দেখছে, অটোমেটিক ওর প্রোফাইল গ্রো হচ্ছে, তো এভরিওয়ান ইজ নাও ব্লগার। আর এখন আরেকটা প্রবলেম হচ্ছে যে আজকাল যাদের কাছে আইফোন সবাই ইনফ্লুয়েন্সার, সবাই। মানে একটা সময় ছিল আমরা যখন পড়াশোনা করছি ওই সময় মা বাবারা বলতো যে আজকাল ঘরে ঘরে ডাক্তার ইঞ্জিনিয়ার হচ্ছে, ডিফারেন্ট কিছু না, এখন আবার ওই সময়টা চলে এসেছে ঘরে ঘরে এখন ইনফ্লুয়েন্সার। মানে লাইক মনে করছে ফোন, মানে আমাকে এরকম মেসেজও আছে যে দিদি মানে কবে থেকে আমি এখন পেজ শুরু করছি, কবে থেকে আমি টাকা পাওয়া শুরু করবো। আচ্ছা, কাজ নেই, কিছু নেই, 1 মাসও হয়নি পেজ খুলেছে, প্রথমে কোশ্চেন যে কবে থেকে টাকা ইনকাম করা শুরু করবে, মানে কাল থেকে টাকা চাইতে পারবে যে আমি এরকম কাজ করি আমাকে টাকা দাও। এই প্রসঙ্গটা যখন উঠলো, এই যে ইনফ্লুয়েন্সার যারা রিল ভিডিও বানাচ্ছে এগুলোর থেকে টাকা রোজগারের স্কোপ অ্যাকচুয়ালি কতটুকু? শুধু যদি ব্র্যান্ড দেয়, ইনস্টাগ্রাম কিছু পেমেন্ট দেয় না, ইনস্টাগ্রাম থেকে এখনো মনিটাইজেশন কিছু হয়নি, এটা হবেও না কখনো, বিকজ ইউটিউব দেয়, ইউটিউব ডিফারেন্ট, বাট ইনস্টাগ্রাম দেয় না। তো তোমার ইউটিউবের চ্যানেলটা আমি দেখলাম যে খুব বেশি বোধহয় মানে রান করছো না নাকি? না, এটা আমি বেশি একটা অ্যাক্টিভ না, টাইম পাচ্ছি না ওটার জন্য, ঠিক আছে, বাট আমার 6K সাবস্ক্রাইবার আছে। হ্যাঁ, আমি দেখলাম আজকে তো মানে ওটা আছে, যখন শুরু করব ভালো করে শুরু করব, এরকম কোনো প্ল্যান রয়েছে কি যে আবার ইউটিউবটাকে শুরু করবে? তখনও তুমি অনেকগুলো ব্লগ দেখেছি ওটার মধ্যে পোস্ট করেছো, রিলস অনেকগুলো আপডেট করেছো। অ্যাকচুয়ালি না কি হয়, ইউটিউবের জন্য একটু লং বানাতে হয়, তাহলে ভালো, তো ওই লংটা বানানো তখন টাইম থাকে না ফুল, কারণ বিকজ আমাদের ইনস্টাগ্রামের জন্য কি করি আমরা রিলস শর্ট করি, শুট করি, তো যেটা ছোট 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 অনেকগুলি ক্লিপ নিয়ে করি, তো ইউটিউবের জন্য একটা ডেডিকেটেড টাইম দিতে লাগবে, ওটা আমি এখন পারছি না বলে দেইনি, তো হোপফুলি ফিউচারে দিতে পারবো। তো মোটামুটি ধরো ব্র্যান্ড কোলাব যখন হচ্ছে তখন কিরকম ধরনের পেমেন্ট তারা করে? বিকজ তোমার কমেন্ট সেকশনে আমরা এরকম দেখি বা আমরা অনেকে ভাবিও এরকম যে বিভিন্ন জায়গাতে যখন আমরা খাবারের যখন ভিডিও বানাতে যাই, রিভিউ করতে যাই, আমাদের হয়তো ফ্রিতেই খাবারটা খাওয়াচ্ছে,
সেই ক্ষেত্রে তুমি কি বলতে চাইছো? ফ্রিতে এখন যদি কেউ কোনো রেস্টুরেন্ট ওদের নিজের প্রমোট করাতে চাইছে, নিজের অ্যাড করতে চাইছে, তো অবভিয়াসলি খাবার তো ফ্রিতেই দেবে। এটা তো ওদের প্রমোশন করছি আমরা, ওরা নিজে থেকে ডেকেছে, এটা তো আমরা নিজে থেকে বলিনি। তো যার যার অ্যাডভার্টাইজ, নিজে প্রমোশন অফার্স বা নিউ ওপেনিং করতে চায়, তো অবভিয়াসলি ফুড ইনক্লুডেড থাকে। তো আমাদের কাজ হচ্ছে প্রমোট করে জিনিসটা জানানো, সবাইকে ইনফরমেশন দেওয়া। তো আমরা ইনফরমেশন দিচ্ছি, ওটার মধ্যে ফুড এখন ফ্রিতে দিচ্ছে, তো এটা আমার কি করার, কিছু তো করার নেই। এখন একটা অ্যাডভার্টাইজ হচ্ছে, কোনো একটা প্রোডাক্টের অ্যাডভার্টাইজ হচ্ছে, এখন যদি যে মডেল আছে বা সেলিব্রিটি আছে প্রোডাক্টটা থরি কিনে অ্যাডভার্টাইজ করবে, অ্যাডভার্টাইজের মধ্যে তো প্রোডাক্টটা থাকবে। তো সেম আমাদের কাজও এটা। তো এটা অনেকে বোঝে না, মনে করে যে না ওরা ফ্রিতে খাচ্ছে তো ওরা ভিডিও করছে, বাট দ্য থিং ইজ এটা যার খাবার ওরা এটা করাচ্ছে, যেটা আমরা করছি। তো তোমার প্রথমে ধরো এরকম ব্লগিং করতে, রিভিউ করতে, এখন তুমি অনেকটা অ্যাডভার্টাইজিং ব্র্যান্ড হিসেবে কাজ করছো, বিভিন্ন ধরনের ব্র্যান্ডকে তুমি প্রমোট করছো। কোন কোন ব্র্যান্ডের সঙ্গে কাজ করেছো এবং কার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা কিরকম, কিছু মজার ঘটনা যদি শেয়ার করো। মজার বলতে লাইক আমি ফুডের তরফ থেকে আমি কেএফসির সাথে কাজ করেছি, বাহ, যেটা নাগেরজোলাতে ওপেনিং হয়েছে এটা। দেন ডোমিনোজের সাথে কাজ করেছি সিটি সেন্টারে। ডোমিনোজ তো যে কোনো একটা লোকেশন দিয়েছিল, আমার বাড়ির কাছে সিটি সেন্টার ছিল, তো ওটাতে চলে গেছি। আর কিছু কিছু বাইরের থেকে ব্র্যান্ড লাইক প্রোডাক্টস পাঠাচ্ছিল ওরা, মানে আমার কুকিং অয়েল, মশালা, এরকম কাজ করেছি। আমি আগরতলার সিস্টার স্পাইসেসের সাথে কাজ করছি, ওদের সাথে কন্টিনিউ চলছে কাজ আমার, এগুলি আছে। আর এছাড়া কিছু ক্লদিং ব্র্যান্ড বা মনে করো পোলো সেন্টার বলে যেরকম টাইম জোন ওপেন হয়েছে, ওটার মধ্যে আমি কাজ করেছি। শপার স্টপে আমি করেছি কাজ। দেন রংরীতি এটা ছিল, ওপেনিং হয়েছে, এটারও করেছি আমি। তো মাঝখানে টুকটুক বাইরে থেকে কিছু ব্র্যান্ড আসে। আগরতলার মধ্যে এত স্কোপ নেই, খুব কম ব্র্যান্ড আসে, বাট মানে ডে বাই ডে কিছু কিছু গ্রো হচ্ছে, দ্যাটস ওয়াই কিছু কিছু কাজ পাচ্ছি। আর ত্রিপুরা ট্যুরিজম বা ত্রিপুরার গভর্নমেন্টের সঙ্গে যে কাজগুলো করেছো, কোলাবোরেশনের হোক বা এই প্রোমো ফেস্ট নিয়েও আমরা তোমার অনেক ভিডিও দেখেছি, এবং সত্যি কথা বলতে ভিডিওগুলো আমাদেরকে অনেকভাবে সমৃদ্ধ করেছে, বিকজ অনেক ইনফরমেশন আমরা পাই। এগুলো তোমার ভিডিওগুলো ভীষণ ইনফরমেটিভ থাকে, কোনো একটা জায়গার সম্পর্কে, ওই ফুডটা তোমরা ট্রাই করতে পারো, বা ওই জায়গায় ওইটা হয়েছে ওইটা তোমরা দেখতে পারো, বা এই জায়গায় এরকম একটা ক্লদিং ব্র্যান্ড তৈরি হয়েছে ওইটাকে যেতে পারো। তো এই ত্রিপুরা ট্যুরিজমের সঙ্গে কি কি কাজ করার অভিজ্ঞতা রয়েছে? একটাই কাজ করেছে, যেটা প্রোমো ফেস্টের কাজটা, যেটা ফার্স্ট টাইম ইন ত্রিপুরা হয়েছে ইনফ্লুয়েন্সার যে এরকম ভাবে। তো আমি থ্যাঙ্কফুল যে আমি এটার মধ্যে ছিলাম। তো এটার মধ্যে তো ফার্স্ট আমাদের যে ট্যুরিজম অফিস থেকে আমাদের বলেছিল যে এরকম এরকম হবে, তো আমাদের প্রত্যেকটা জায়গাতে নিয়ে যাওয়া হয়েছে ফেস্টের টাইমে। আমরা গেছি, ওখানে ভিডিও করেছি, এন্ড খুব ভালো রেসপন্স এসেছে। ওকে। তো এখন যতটুকু জানতে পারলাম ট্যুরিজম ইজ এই মাস মানে এবার ট্যুরিজমটা ভালো রেসপন্স পাচ্ছে। স্পেশালি আমরা রাজবাড়িতে ওয়াটার স্পোর্টস একটা করেছিলাম, এটার মধ্যে ভালো রেসপন্স এসেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো কাজ করে খুবই ভালো লেগেছে। এরকম যদি কাজ আরো পাই ফিউচারে তাহলে তো খুবই ভালো, কারণ ত্রিপুরার টুরিস্ট প্লেসগুলিকে আমরা প্রমোট করতে পারছি, এন্ড এটা অল ওভার ওয়ার্ল্ডে যাচ্ছে। তো দেখতে পাচ্ছে যে ত্রিপুরা একটা স্টেট, এখানে এরকম এরকম ইউনিক জিনিস আছে, যেটা আমার নিজে স্প্রেড করতে খুব ভালো লাগছে, যে হ্যাঁ আমার ভালো লাগছে, এটা করছি আমি। এমন কখনো হয়েছে ধরো কাউকে ফুড ব্লগ করতে গেলে পরে, এবং তারপর ধরো তাদের ড্রাস্টিক্যালি তাদের বিজনেসের মধ্যে একটা বিশাল গ্রোথ চলে আসলো, এবং তারপরে যখন আবার তোমরা গিয়েছো তখন একটা খুব বিশাল একটা মানে থ্যাংক ইউ বা এরকম টাইপের কিছু একটা পেয়েছো? এরকম বলতে তো নেই, মেবি হয়েছে। এটা যাদের ওনার ওদেরকে জিজ্ঞেস করলে বেটার, বাট আমার কাজ হচ্ছে আমি, কেউ যদি আমাকে বলে যে হ্যাঁ করি, বা আমি অনেক সময় নিজে থেকেও করি, যেগুলো আমার মনে হয় সবাই তো সব জায়গার খাবার সবাই এফোর্ড করতে পারে না, কিছু কিছু আছে খুব ভালো খাবার, বাট দে ডোন্ট নো অ্যাবাউট সোশ্যাল মিডিয়া। মানে বাড়ি ঘরের মানুষ একদম ছোট ঘর, তারা এত এডুকেটেড না, বাট তারা খাওয়ার ব্যবসা করে অনেক বছর ধরে। তো এরকম আছে যে আমি হ্যাঁ শেয়ার করি, এখন এরপরে কিরকম রেসপন্স আছে এটা তো আমি আর জানি না, বাট আমি করতে থাকি। ওকে ওকে। প্যারাগ্লাইডিং এর এক্সপেরিয়েন্স কেমন? ভিডিওটা দেখে তোমার ভয় লাগছিল যে এই চলে গেছে, তারপরে ফিরে আসার এক্সপেরিয়েন্সটা কেমন? ওটা তো ফিরে আসে না, ওটা ল্যান্ড করে নিচ্ছে একটা জায়গাতে। হ্যাঁ মানে ওইটাই আর কি, নিচে তো বন্ড সাইন করে গেছিলাম। আই ওয়াজ লাইক হে ভগবান, ফার্স্ট টাইম করছি, লাস্ট টাইম করছি, আর না নেক্সট টাইম তো আর একদমই না। বিকজ একটা মানে লাইক প্রথমবার 3 জন যায়, তারপরে ফুল রিটার্ন করে আসে, প্যারাগ্লাইডিং এর যে মেইন গাইডরা থাকে, এরপরে আবার আসবে। ফার্স্ট একজন গেছে আমাদের সাথে, এরপর এক স্যার বলে নেক্সট কে যাবে, অটোমেটিক হাত উঠে গেছে। আমি অটোমেটিক হাত তুলে বলি স্যার আমি যাবো, ঠিক আছে। তো যে সেকেন্ডে আমি গেছি, তো যে গাইড ছিল বলছিল বাতাস ছিল না বেশি, একটা মোটামুটি ছিল, বলছে দৌড়াবে। লাস্ট টাইম একজন এসেছিল না দৌড়িয়ে পড়ে গেছে নিচে, এরকম।
আমি বলি যদি না দৌড়ায়, যদি পড়ে যায় তাহলে একদম পাহাড়ের নিচে পড়ে যাবো ওকে সহ, ঠিক আছে। দ্যাটস আমার খুব ভয় লাগছিল তখন, মানে থ্যাঙ্ক গড খুব লাকিলি যখন একদম টান দৌড়ানো শুরু করেছে তখনই বাতাস এসেছে, উড়ে গেছি আমি, বাতাসে উঠছিলাম, দৌড়াচ্ছিলাম, ঠিক আছে এরকম। তো আই ওয়াজ লাইক আরে উড়ে গেছি, তাহলে দৌড়ানো বন্ধ করতে পারি এরকম। তো দ্য এক্সপিরিয়েন্স ওয়াজ টু গুড। আর এটা আমার বেশি ভালো লেগেছে যে আমি ত্রিপুরার মধ্যে এই ফার্স্ট এক্সপিরিয়েন্সটা করেছি, এন্ড খুব ভালো ছিল আমার কাছে, খুব মোটামুটি 10 মিনিটের মতো আমাকে ঘুরিয়েছে। আচ্ছা, আই ওয়াজ লাইক এটা লাইফ টাইম এক্সপিরিয়েন্স, আর কোথাও করবো না, শেষ। কেন মানে আর করবে না কেন? বাট এটা ভয় লেগেছিল না, ভয় কিছু না, হয়ে গেছে, এবার অন্য কিছু ট্রাই করবো, এটা তো হয়েই গেছে লাইফের, মানে কি কর চেকলিস্ট ডান। আচ্ছা, তো ইনফ্লুয়েন্সারদের তো অনেক সময় মিট হয়, নানা রকম মিট, তুমি ত্রিপুরাতেও অ্যাটেন্ড করেছো, তুমি এখানে কোন কোন ইনফ্লুয়েন্সারদের সঙ্গে কাজ করেছো বা এখানের এক্সপিরিয়েন্স কিরকম? এখানে তো আমাদের সাথে যারা লোকাল আছে ওরাই, বাইরে থেকে এরকম কেউ আসেনি এখনো। আচ্ছা, তো আমি লাস্ট যেরকম গুয়াহাটিতে কোকের সাথে কাজ করেছি, 2বার কাজ করেছি গুয়াহাটিতে গিয়ে, ওখানে ইনফ্লুয়েন্সারের সাথে মিট হয়েছে, ওখানে যারা লোকাল আছে। আর মানে ওখানে কথা হয় মাঝে মধ্যে, মেসেজে কথাবার্তা হয়, কোনো কিছু ইনফরমেশন হোক। আর কলকাতার না যাওয়া হয়নি এখনো, এরকম সেই দেখা হয়নি। দিল্লির একজন ইনফ্লুয়েন্সার আছে, ওর সাথে কথা হয়েছে, দেখা হয়েছে, এরকমই ছোটখাটো। বাট সামটাইম কি হয় সোশ্যাল মিডিয়াতে কথাবার্তা হয়, এরকম দেখা হয়নি বেশি, বিকজ এখানে এরকম মিট আপ হয় না। ত্রিপুরাতে কি হয়, মেটার যদি কিছু হয় ইনফ্লুয়েন্সার মিট শুধু কলকাতাতে হয়, নর্থ ইস্টের কোথাও হয় না। গুয়াহাটিতে লাস্ট একটা হয়েছে, বাট আমাদের ত্রিপুরাতে কখনো হয়নি। তো ভগবান জানে কবে হবে, বাট আই ওয়াজ হোপিং কি ত্রিপুরাতে একটা হোক, তাহলে ভালো হবে অনেক। আর এমনিতে ত্রিপুরাতে যে লোকাল মিট আপ গুলো হয়েছে, ত্রিপুরা সরকারের অধীনে হোক বা অন্য কোনো রকম ভাবে কোনো অর্গানাইজেশন, ধরুন ওরা যেটা অর্গানাইজ করেছিল, সেখানে তাদের সঙ্গে অভিজ্ঞতা করে মানে কাজ করে অভিজ্ঞতাটা কিরকম, কাজ বলতে কে কিরকম ভাবে কাজ করতে চাইছে বা ওদের উদ্দেশ্যটা অ্যাকচুয়ালি কি? এক একজনের এক এক রকম প্ল্যাটফর্ম, নিশ যেটা বলে, একজন লাইফস্টাইল, একজন ফান, একজন ফুড ফ্যাশন, তো এক একজনের নিশ একরকম। আমরা সবাই দেখা হয়, গল্প করি বা শেষ, এতটুকু, মানে কাজ তখন কিছু না। মিট আপ ইজ দ্য লাইক আড্ডা মারা, যেটা আমি আর তুমি করছি। তো ওই টাইমে আড্ডা মারা, কথা বলা, বাস এতটুকুই হয়। আর এক একজনের কাজের প্ল্যাটফর্ম আলাদা, এরকম সিমিলার, আমার মতো সিমিলার কিছু আছে, তো আমরা এক জায়গাতে যাই, কাজ করি, বাট চলতে থাকে। তুমি যখন কোনো একটা ব্র্যান্ডের প্রমোশন করো, তখন কি মোটামুটি ব্র্যান্ডের জিনিসগুলোকে ট্রাই করে মানে দেখো, মানে সত্যি এটা কাজ করছে কিনা? হ্যাঁ, মানে যেমন ধরো আমরা হিকিপিকি অয়েলের একটা অ্যাড দেখেছিলাম, ওটা তো এখন সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন মানে ইনফ্লুয়েন্সারও বলো বা এমনি তো এটা প্রচুর মানে চলছে আর কি। তো খুব মজার একটা কমেন্ট এসেছিল যে যদি ওই অয়েলটা কাজ করতো সত্যি, তাহলে মুকেশ আম্বানির মাথায় আজকে চুল থাকতো, তো ওনার মাথায় এত মানে কম চুল বা টাক মাথা দেখা যেত না। এটা নিয়ে কি বলবে? মুকেশ আম্বানি এখনো তাহলে তাদের প্রোডাক্টটা ইউজ করেনি, এটাই। এন্ড আমার ভিডিওটা ছিল যে তুমি দেখতে পারবে ভিডিওটা, আমি ভিডিওর মধ্যে কোশ্চেন করেছি ইজ ইট ফেক অর রিয়েল। আমি এটা রিভিউ দেইনি, আমি একবারও বলিনি যে ইউজ করো তোমার হেয়ার গ্রো হবে। আমার ভিডিওটা ছিল আমি যাচ্ছি দেখছি ফেক কিনা রিয়েল আমিও জানি না, যা বলেছি ওই স্টলের ওরা বলেছে যারা মেন ওনার। তো আমার কোশ্চেন মার্ক ছিল ফুল ভিডিওতে যেটা রিয়েল না ফেক। হ্যাঁ, মুকেশ আম্বানি মেবি ট্রাই করেছে, কাজ করেনি, বা মেবি ট্রাই করেনি বা দেখেইনি, এটা এখনো ইনফরমেশনটা পৌঁছায়নি, ঠিক আছে। কারণ এটা যদি এখন বিগ ব্র্যান্ড হতো মেবি পৌঁছে যেত, এরকম আর কি। আরেকটা মজার ঘটনা ঘটেছিল, তোমার বার্থডে কিছুদিন আগেই গেছে, তো সেখানে কোন একটা ইভেন্ট ম্যানেজমেন্টের টিম খুব সুন্দর করে সেই জিনিসটাকে ডেকোরেট করেছিল। একজন লিখেছে যে সেখানে বেলুনগুলোকে ওরা আবার পরে নিয়ে গিয়েছিল। না না, দিয়ে গেছে। আমার পাশের বাড়ি ছোট ছোট বাচ্চা আছে, দে ওয়ার সো হ্যাপি যে ওরা নেক্সট ডে সবগুলো বেলুন বাড়িতে নিয়ে খেলেছে। তো এই যে এই বিভিন্ন ধরনের যে কমেন্ট গুলো আসে, সবার একটা মানে অভিযোগও রয়েছে তোমার বিরুদ্ধে যে তুমি সবাইকে রিপ্লাই করো না, ওরা তোমার থেকে আরো রিপ্লাই চায়, বা তুমি ধরো তোমার অডিয়েন্সের সঙ্গে আরো একটু কমিউনিকেট করো, ওরা চায়, ওদের জন্য কি মেসেজ দিতে চাও? তোমার মিট আপ কবে হচ্ছে? মিট আপ আমি এত বড় হয়নি যে আমি মিট আপ করবো, যখন মনে হবে যে হ্যাঁ আমি এত একটা বড় লেভেলে পৌঁছেছি তখন করব। আমি নিজেকে নিজে অনেক এখনো মাটিতেই ভাবছি, আমি এত কিছু হয়নি, জাস্ট লাইক আমি চেষ্টা করে যাচ্ছি। এন্ড সবার কমেন্টে রিপ্লাই দেওয়া পসিবল না, বিকজ প্রত্যেকটা আমি রিল হোক পোস্ট হোক অনেক কমেন্ট আসে, যতটুকু আমি পারি রিপ্লাই দেওয়ার ট্রাই করি। তখন কি অন্য কাজে ব্যস্ত থাকি সারাদিন, সবগুলি পসিবল হয় না। সামটাইম 100টা কমেন্ট আসে, 200টা কমেন্ট আসে, তখন এতগুলি কমেন্টে রিপ্লাই দেওয়া পসিবলই হয় না যে আমি কি করে দেব। অনেকে বলে যে মানে অনেকে কিছু ফালতু কমেন্টও থাকে যে তোমার বাড়ি কোথায়,
তো এগুলি কি রিপ্লাই দেবো? আমি একটা লোকেশন ধরে শেয়ার করবো, পসিবল তো না। না, তখন আমি কিছু অ্যাভয়েড করে দিই যে থাক, কমেন্ট করো, এগুলি রিপ্লাই দিয়ে লাভ নেই। আমি রিসেন্টলি কলকাতায় একজন ইনফ্লুয়েন্সারের সঙ্গে মিট করেছি ওনার ব্লগিং পডকাস্ট করার জন্য আর কি। তো ওনার অ্যাপ্রক্স 250K ফলোয়ার রয়েছে ইনস্টাতে, আর ইউটিউব বা বাকি সোশ্যাল মিডিয়াতে তো রয়েছে। তো ওনাকে জিজ্ঞেস করেছিলাম যে দাদা তোমার প্ল্যান কি, মানে তোমার মিট আপ হবে? বাবা আমার ভীষণ ভয় লাগে, যদি মিট আপ করে কেউ না আসে তখন কি হবে আমার অবস্থা। মানে তুমি ভাবো সোশ্যাল মিডিয়াতে 250K যার ফলোয়ার রয়েছে, সে ভাবছে যে আমি যদি মিট আপ করি তাহলে লোকজন আসবে, তো যদি না আসে তখন লজ্জায় পড়ে যাবো। কারণ কি হয়, ফলোয়ার্সটা শুধু একটা জায়গায় থাকে না, ওভারঅল ওয়ার্ল্ড ইন্ডিয়া মিলিয়ে থাকে। আমার অনেক স্টেটের আছে, ত্রিপুরার তো আছেই, গুয়াহাটির আছে, কলকাতা, ব্যাঙ্গালোর, দিল্লি, বিভিন্ন সিটি ভিউ হিসাবে টপ এরকম আসতে থাকে, বাট ফলোয়ার্স অল ওভার ইন্ডিয়াতে আছে আমার। তো এখন দ্যাটস নট লাইক যে একটা সবাই এসে পড়বে, পসিবল না। না, তুমি যখন বিভিন্ন ল্যাঙ্গুয়েজে ভিডিও বানাও, একটা কমেন্ট মানে এসছে, আমি এটা নিয়ে একটু তুলতে চাই কথাটা। বলছে যে তুমি বাংলাতে কথা বলো, তোমার হিন্দি একদম আইসিইউতে রয়েছে, এদেরকে কি বলবে? কিছু না, এখন আমার যেরকম ওয়ে অফ টক, আমার যেরকম প্রনাউন্সিয়েশন, এটা ওরা অ্যাডজাস্ট করে নেবে। আমার বলার তো আমি বলবো, আমি তো কথা বলতে তুমি জানো এই প্রসঙ্গটা আমি বলি, আমি রিসেন্টলি খুব সম্ভব নর্থ ইস্ট জোনের অন্য একটা জায়গা, মানে খুব সম্ভব মণিপুর বা মেঘালয় হবে, ওইখানে একটা মহিলা ভিডিও করছে, খুব ফানি কন্টেন্ট উনি বানায় আর কি। এবং ওদের যে হিন্দি অ্যাকসেন্টটা, এটা কিন্তু খুব ডিফারেন্ট। মানে আমরা যারা বাংলায় কথা বলি আমাদের কিন্তু প্রপার একদম হিন্দির অ্যাকসেন্টটা আসে না। আবার সেম ধরো যারা হিন্দিতে কথা বলছে ওরা কিন্তু ওই রকম ভাবে উচ্চারণটা করতে পারবে না, এটা লোকদের বোঝা উচিত। এবং আমি সত্যি বুঝতে পারি না যে এই কমেন্টগুলো লোকজন কেন করে, বুঝেই করে না কি করে। বাট তুমি যেরকম ভাবে তাদেরকে খুব হ্যান্ডেল করো খুব সুন্দর করে, এই যে খুব নির্দ্বিধায় একদম খুব ক্যাজুয়াল হয়ে বসে থাকা, এটা মানে একটা ভীষণ সুন্দর একটা মোটিভেশন। এটা অ্যাকচুয়ালি দ্য থিং ইজ নেগেটিভ তো আসবেই, সবকিছু নেগেটিভ পজিটিভ আছে সবকিছু। এখন নেগেটিভের মধ্যে ডুবে গেলে হবে না, পজিটিভটা দেখলেই ভালো। তোমার প্ল্যান কি আগামী 5 বছরে? আমি সবাইকে এই প্রশ্নটা জিজ্ঞেস করি, জানি না 5 বছর পরে আবার আমাদের মিট আপ হবে কিনা। প্ল্যান ইজ দ্য লাইক আমি এজ এ ইনফ্লুয়েন্সার হিসেবে থাকতে চাইছি, লগে আমার ডেন্টিস্ট্রিটাও থাকবে। ওটা কি তুমি প্র্যাকটিস করছো এখন? এখন করছি, লাস্ট 6 মান্থ ফ্লাড হওয়ার পরে বন্ধ আছে, বিকজ আমার সাউথে ক্লিনিক ছিল। আচ্ছা, তো ফ্লাডের পরে থেকে বন্ধ আছে আপাতত, তো ওটা আপাতত স্থগিত, আবার কিছুদিন পরে শুরু করব। সময় কিভাবে ম্যানেজ করতে পারো? অনেক কষ্টে ম্যানেজ করি, সত্যি অনেক কষ্টে। রাতের বেলা ঘুমটুম হয় ঠিক মতো? রাতের বেলা মানে আমরা যারা কাজ নিয়ে বসি না, দেখতে দেখতে শেষ আমার অর্ধেক রাত্র। কি করতে করতে? কোরিয়ান সিরিজ, চাইনিজ সিরিজ, থাই সিরিজ, আই এম ফ্যান। ওকে, তো এইসব দেখতে দেখতে আমার টাইম চলে যায় অর্ধেক। ও তো ঘুমাতে ঘুমাতে অনেক সময় 1টা, 2টো, 3টে বাজে। আচ্ছা, তোমার নিজস্ব কি প্ল্যান রয়েছে? যেমন ধরো এখন তুমি যে কাজগুলো করছো, যে অন্যদের কাজগুলোকে রিভিউ করা বা ব্র্যান্ড প্রমোশন করা বা ফুডের রিভিউ করা, তোমার নিজস্ব কিছু কি চিন্তা ভাবনা রয়েছে, কি ইনক্লুড করতে চাইছো? বিকজ দেখো ত্রিপুরা, তুমি যেমন বললে যে ত্রিপুরা তো একটা খুব ছোট জায়গা, তো এই জায়গাটার মধ্যে না আমাদের বিভিন্ন রকম কাজের স্কোপটা কম থাকে, মানে ভ্যারাইটিস অপশন আমাদের কাছে নেই। বা ধরো একটা জিনিসকে টার্গেট করে তুমি অনেকগুলো কাজ করে নেবে, সেটা পসিবল হয় না। তো তোমার কাজের মধ্যে আর কি কি বৈচিত্র্য আনতে চাইছো? বৈচিত্র্য ইন দ্য সেন্স, সত্যি কথা বলতে আই ওয়ান্ট টু বি দ্য টপ ইনফ্লুয়েন্সার অফ ত্রিপুরা। ওয়াও, সত্যি কথা, যেটা আমার ইচ্ছা। সবারই সবার ফিল্ডে মানে 1 নাম্বার হওয়ার ইচ্ছা থাকে, একদম 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 সেম আমারও ইচ্ছা। ক্লাসে ফার্স্ট হতে পারিনি তো কমসে কম এখানে হয়ে যায়, চেষ্টা করি আমি। ক্লাসের দিনটা চলে গেছে, ঠিক আছে, তো এটা আমার ইচ্ছা। তো নেক্সট 5 বছর কি হয় আই ডোন্ট নো। অ্যান্ড আই ওয়াজ লাইক আমি আমার কন্টেন্ট আরো অনেক অ্যাডভান্স করা ট্রাই করব, বিকজ আমি চেঞ্জ করব ডে বাই ডে, নিজেরটা স্কিলটাও উপরে নেওয়ার চেষ্টা করব। অ্যান্ড আই ওয়ান্ট কি ত্রিপুরা, মানে যদি কেউ বলে ত্রিপুরাতে কে আছে এজ এ জানার জন্য কিছু ইনফরমেশন, তখন যাতে আমার নামটা প্রথমে আসে, যে ওকে জিজ্ঞেস করো বা ওর প্রোফাইল দেখে নাও, তাহলে তোমরা সবকিছু জানতে পারবে। অ্যাকচুয়ালি তাই হচ্ছে এখন। আমরা যদি কিছু দেখতে লাগে, ইভেন আমি যেই ব্যাংকে কাজ করছি আর কি, ওইখানে আমাদের কলিগদের মধ্যে তোমাকে নিয়ে খুব আলোচনা হয়। আই গেস তোমার কোন একজন ফ্রেন্ড বোধহয় আমার কলিগ রয়েছে, তো ওর সঙ্গে আলোচনা হয়। ওই প্রোগ্রামের পাসে নিয়ে কথা হচ্ছিল আর কি, শ্রেয়া ঘোষাল যখন এসেছিল তখন প্রোগ্রামের পাস নিয়ে কথা হচ্ছিল। তো আমাকে বলছে আর কি যে পাস জোগাড় করে দাও না। দাঁড়াও তিস্তার ভিডিও একটু দেখে নিই যে ওইখানে কি আছে, কিভাবে জোগাড় করতে পারবো, এইখানে জিজ্ঞেস করে নিই আর কি। তো এই হচ্ছে ব্যাপার। তো এই যে প্রোমো ফেস্টের অফারগুলো, এগুলো তোমার কাছে প্রথম কিভাবে আসে?
আমরা একটা ইনফ্লুয়েন্সার গ্রুপ একটা পাইকলাইনে মহাকুম্ভ নিয়ে এসে গুয়াহাটি নিউজ 18 থেকে একটা প্রোগ্রাম হয়েছিল। আচ্ছা, ওখানে গেছিলাম। আমাদের এজ এ ইনফ্লুয়েন্সার এমনি ইনভাইট করেছিল যে আসো ত্রিপুরা ইনফ্লুয়েন্সার এজ এ তোমরা এসে এজ এ টক শোর মতো কথা বলবে। আচ্ছা, তো ওখানে গেছি আমরা, প্যানেলের মধ্যে বসিয়েছে, জাস্ট কথাবার্তা আমাদের কি ইন্ট্রো নিয়ে এলো, তারপর ত্রিপুরা ট্যুরিজম নিয়ে জিজ্ঞেস করছে। আচ্ছা, তো আমরা সত্যি কথা বলে দিয়েছি, ত্রিপুরা ট্যুরিজম বলতে কোথায় কি হচ্ছে, অনেক জায়গায় মেলা হয়, ফেস্টিভ্যাল হয়, কেউ কিছু জানতেই পারে না, বিকজ এটা কোন সময় কোথাও মানে প্রচারই হয় না। আর যদি হয়েও থাকে এরকম ভাবে প্রচার হয়, পেপারের অ্যাড থাকে ছোট, যেটা এখন আজকাল পেপার খুব কম পড়ে, ইয়াং জেনারেশন পড়ার টাইম কোথায়, বা যে টিভিতে তো অ্যাড টিভি আর দেখে কোথায়, জি বাংলার তোমার এইসবই চলতে থাকে, জল সেই সবই চলতে থাকে, বাড়ি ঘরে যদি অন্য কিছু দিয়ে দিই মা দেয় দৌড়ায়। মানে ওই সময় আমি ঘরে অন্য কিছু চ্যানেল চালাতে ইম্পসিবল, আমি যে কারণে টিভি দেখি না। শনি রোববারে তো 2-3 ঘন্টা করে চলে সারেগামাপা না কি কি চলে, বাপরে বাপ, বলে লাভ নেই। মা যদি এসে বলে হ্যাঁ আমি রান্না করে গেছি তোরা চেঞ্জ করে ফেলেছিস আবার দে, এরকম চলে। তো ওই প্রোগ্রামে গেছি, তো আমরা এরকম বলেছি। তো বাই চান্স ওখানে ট্যুরিজমের ডাইরেক্টর স্যার ছিল। আচ্ছা, আমরা চিনতাম না অ্যাকচুয়ালি স্যারকে, স্যার মানে চেঞ্জ হয়ে বা নতুন এসেছে। তো উনি এসেছে, উনি শুনেছে আমাদের কথা। তো উনি বলেছে যে উনি বাইরের একজন, মানে ছত্তিশগড় না, উনি হচ্ছে উত্তরাখণ্ডের। আচ্ছা, উত্তরাখণ্ডের ঋষিকেশ এরকম জায়গা থেকে। তো উনি বলেছিল লাইক যে তোমরা আসো, আমরা ট্যুরিজম অফিসে আসো, আমরা কথা বলবো, ডিসকাস করবো। বললাম স্যার কি হয়েছে? স্যার বলে না এমনি এমনি ডিসকাস করবো, তোমরা তো ইনফ্লুয়েন্সার, তোমরা তো অনেক কাজ করো, আমরা দেখি একসাথে কি করতে পারি। ওকে। তো ওই তারপরে গেলাম, তখন একটা চান্স স্যার বললো আমাদের প্রোমো ফেস্টের কথা, তখন আমাদের কাছে চান্স এলো। তখন আমরা স্যারের প্রপোজাল দিলাম যে স্যার আমরা তো এরকম এরকম করতে পারি আমাদের তরফ থেকে। স্যার বলে ঠিক আছে করো। তো সেই তখন কাজ করলাম আমরা। তো ওইগুলো কি পেইড কোলাব থাকে নাকি ওইগুলো এমনি ত্রিপুরার জন্য কাজ করা? এবার প্রোমো ফেস্টেরটা আমরা বিল দিয়েছি একটা মিনিমাম একটা অ্যামাউন্ট, বিকজ আমরা সবাই ফুল ডে জন্য গিয়েছি, কাজ করেছি, ভিডিওগ্রাফার নিয়ে গেছে, একটা মানে আমাদের যেটা জাস্ট একটা যতটুকু একটা মিনিমাম খরচ গেছে বাস এতটুকু। আচ্ছা, এইটা নিয়ে না একটা খুব ইন্টারেস্টিং প্রশ্ন আছে আর কি। মানে আমি যখন কোভিড এর পরপরই ওই সময়টা একটা শর্ট ফিল্মের জন্য কাজ করি, আমি 2-3টে শর্ট ফিল্মেরই কাজ করেছি। তো ত্রিপুরার আর্টিস্টদের একটা খুব ধারণা থাকে, ত্রিপুরার আর্টিস্টদের নয়, যারা আর্টিস্টদের দিয়ে কাজ করাচ্ছে ওদের একটা খুব ধারণা থাকে যে সবাই মাগনা কাজ করবে, ফ্রিতে কাজ করবে। কিন্তু এই যে ধরো তুমি আজকে এই যা কাজটা করছো, এটার জন্য তোমাকে একটা সার্টেন টাইম একটা গিয়ে একটা স্কিল ডেভেলপ করেই তো আজকে তুমি এই জায়গায় এসছো, এবং আমি তোমাকে দিয়ে কাজ করাচ্ছি মানে কি আমি তোমার ওই স্কিলটাকে ব্যবহার করছি, ঠিক আছে? তো এই যে ফ্রি কাজ করানোর একটা মেন্টালিটি রয়েছে, এই জিনিসটাকে তুমি কিভাবে মানে কিভাবে দেখো, তুমি কি বলতে চাও? প্রথমত কেউ যদি এরকম কম বলে তখন আমি বলি যে কমসে কম মানে বোঝানোর চেষ্টা করেছে এটা হয় না, এটা আমার একটা কাজ, তো সব কাজের একটা ভ্যালু দিতে লাগে, সবসময় ফ্রি হয় না এরকম না। তাছাড়া এটা তো তোমারও আর্নিং এর রাস্তা না, কারণ কি এখান থেকে তুমি তোমার ফ্যামিলিকে একটা সাপোর্ট করছো, তুমি তোমার নিজের, বাট এটা সবাই বুঝতে রাজি না, স্পেশালি আগরতলা মানুষ তো একদমই না। মানে কি বলবো, সামটাইম কিছু ব্র্যান্ডও আছে বাইরে থেকে, ওরা মনে করে এখানে ক্রিয়েটাররা তো কম টাকায় কাজ করে ওদের কমই বাজেট দেবো। আচ্ছা, সামটাইম ব্র্যান্ডও এরকম করে, আমি পেয়েছি এরকম রেসপন্স পেয়েছি। তো আমরা লাইক নর্থ ইস্ট বলে অনেকটা নেগলেক্ট হয়ে যায়, অনেক দূর ডিস্টেন্স, নর্থ ইস্টে কি বা আছে, অনেক ব্র্যান্ডও আসতে চায় না নর্থ ইস্টে বিকজ অফ দ্যাট। গুয়াহাটিতে ভালো অনেক গ্রো করেছে লাস্ট 2 ইয়ারে, বাট ত্রিপুরাতে হচ্ছে, হোপফুলি নেক্সট 5 ইয়ারে আরো অনেক বেশি হবে, আস্তে আস্তে হচ্ছে অনেক কিছু। তো এই যে প্রোমো ফেস্টের আগে যে ওই ডিরেক্টর স্যারের সঙ্গে মিটের কথা বললে আর কি, আজকের দিনে দাঁড়িয়ে এখন যদি তোমাকে আবার ওই প্রোগ্রামটা নিয়ে যাওয়া যায় তখন তুমি কি বলবে ত্রিপুরা ট্যুরিজম নিয়ে? মানে নিয়ে যাওয়া যায় বলতে মানে যদি তোমাকে ধরো আবার ওই মাহলটা ক্রিয়েট করা হয় এবং বলা হয় যে এখন ত্রিপুরা ট্যুরিজমের কি মানে আপডেট হয়েছে বা কতটুকু ইনফ্লুয়েন্স হয়েছে, ওইটা নিয়ে কি বলবে, এখন কতটুকু চেঞ্জ হয়েছে? বলবো তো অনেকটা চেঞ্জ হয়েছে, বিকজ এখন রাস্তাঘাট অনেকটা ভালো করেছে, আরো আপগ্রেড হবে ফিউচারে, আর অনেক কিছু নতুন অ্যাড হচ্ছে। আচ্ছা, অনেক কিছু বলতে লাইক আমি যতটুকু ইনফরমেশন পেয়েছি নতুন নতুন অনেক কিছু অ্যাড হবে ট্যুরিজম রিলেটেড, আমিও জানি না কি কি হবে, বাট অনেক কিছু আপগ্রেড আসছে ত্রিপুরাতে, অনেক অ্যাক্টিভিটি আসছে, যেরকম প্যারাগ্লাইডিং একটা, আরো এরকম টাইপের আরো অ্যাক্টিভিটিস আসবে। অনেক জায়গাতে আরো নতুন করে রিসর্ট টাইপের বানানো হচ্ছে, যেরকম আমরা যখন এখনই হোমস্টে বানানো হয়েছে, এই প্রোমো ফেস্টে অনেকগুলি হোমস্টে ওপেনিং হয়েছে। আচ্ছা, আচ্ছা, খুব সুন্দর সুন্দর, মানে তুমি ওই লঞ্চে থাকতে চাইবে না, এই হোমস্টেতে থাকতে চাইবে। জম্পুইতে গেছিলাম, জাস্ট ইডেন গার্ডেনের সাথে 3-4টা হোমস্টে খুলেছে। আচ্ছা, দ্যাট ওয়াজ সো বিউটিফুল,
মানে কি বলবো, আমরা ভিডিওতে দেখি না বাইরের ওরা যে একটা মানে হাটের মধ্যে ঢুকেছে, দরজা খুলেছে, ভিউ কাচের দরজা খোলাতে, সেম। আচ্ছা, এগুলো এখনো ফুল ভিডিও আমি ছাড়িনি, বিকজ খুব কম টাইম ছিল তখন, তো ইনোগ্রেশন হয়েছে, অনেক ভিড় ভাড় ছিল। ফটোজে আছে এরকম ছোট ছোট, খুব সুন্দর। মানে এগুলিও নতুন নতুন আরো আপডেট হচ্ছে। ওকে। তো শ্রেয়া ঘোষাল ম্যাম যখন এসেছিলেন তখন ওনার সঙ্গে দেখা করার এক্সপিরিয়েন্সটা কেমন? এটা মানে আমাদের সবার একটা ড্রিম ছিল যে ওনাকে একটু সামনাসামনি শুনি। মা সরস্বতীর মানে বরকন্যা বলা হয় ওনাকে, লতা মঙ্গেশকরজির পর। তো ওনার সঙ্গে দেখা করার ওনার সঙ্গে দেখা করার জন্য অনেক টাইম অপেক্ষা করতে হয়েছে, আচ্ছা। অনেক রিকোয়েস্ট করতে হয়েছে, বিকজ সিকিউরিটি গার্ড অনেক কিছু ম্যাটার করে। তো অনেক রিকোয়েস্ট করার পর 2-3 ঘন্টা দাঁড়ানোর পরে গিয়ে একটা সেকেন্ড চান্স পেলাম, যেটার মধ্যে আমি ফটো তুলতে পেরেছি। আই ওয়াজ গ্রেটফুল যে এতটুকু আমি সময়টা পেয়েছি, বিকজ যতই যে মানে একটা টাইম লিমিট আছে, সিকিউরিটি আছে, অনেক কিছু আছে, তো পসিবল না সবার জন্য। নাহলে সবাই যদি যেতে থাকে তাহলে তো ভিড় হয়ে যাবে। বাট আফটার সো মেনি রিকোয়েস্ট, অনেকক্ষণ ওয়েট করার পরে গিয়ে চান্সটা পেয়েছি। ওকে, আমরা পডকাস্টের একদম শেষের দিকে চলে এসেছি। একটা জাস্ট থ্যাংক ইউ দিয়ে এটা শেষ করব এই কারণে, বিকজ তোমার সঙ্গে আজকে আমার বোধহয় সেকেন্ড বা থার্ড মিট আপ। আর তোমার সঙ্গে আমার প্রথম দেখা হয়েছিল আমার গিনেস রেকর্ডের দিন, যেদিন আমার অ্যাটেম্প ডে ছিল। এবং আমি যাদেরকে ইনভাইট করেছিলাম তাদের মধ্যে ওয়ান অফ দ্য ইনফ্লুয়েন্সার ছিলে তুমি, যে তুমি সেখানে এসেছিলে এবং অ্যাটেন্ড করেছিলে। ওই প্রোগ্রামে যে এসেছিলে ওটা নিয়ে যদি তোমার একটু অভিজ্ঞতা শোনাও তাহলে কেমন লাগে? ওই প্রোগ্রামটা আই থিঙ্ক ফার্স্ট টাইম হয়েছিল, যেটা ওটা আমি এত বড় মানে যেটা ছিল তোমার অরিগামি, তোমার ছিল, খুব সুন্দর লেগেছিল, আমি দেখার জন্য এসেছিলাম, বিকজ আমি ইনভিটেশন পেয়েছিলাম, অবভিয়াসলি কি আমার দেখার খুব ইচ্ছে ছিল, এন্ড খুব ভালো লেগেছে তোমার কাজ। ওকে, থ্যাংক ইউ সো মাচ তোমাকে আসার জন্য। এবং আজকে সেকেন্ড টাইম তোমাকে থ্যাংক ইউ যে না দ্য কসমিক সাউন্ডের এই স্টুডিওতে তুমি আজকে এই আড্ডার আসরে ছিলে। খুব ভালো লাগলো তোমার সঙ্গে আড্ডা দিয়ে। কিছু যদি বলতে চাও আমার চ্যানেল সম্পর্কে আমার দর্শকদেরকে? অবভিয়াসলি এই চ্যানেলটা খুব ভালো, অ্যান্ড দ্য পডকাস্ট জিনিসটা খুব ভালো, তুমি গ্রো করছো, অ্যান্ড হোপফুলি তুমি ফিউচারে আরো গ্রো করবে। অ্যান্ড সবাই ওর পেজকে সাবস্ক্রাইব করো, ফলো করো, অ্যান্ড আমাকেও ফলো করতে ভুলো না। টাটা। টাটা।